হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমরা প্রত্যেকেই জানো আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের নোটিফিকেশন কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে এবং সেখানে 5টি পোস্টের জন্য টোটাল ৮,১১৩টি ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে। এখন এই ৮,১১৩টা ভ্যাকেন্সি এটা দেশের মোট ২১টি আরআরবি জোন মিলিয়ে, কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এর মধ্যে যে কোনো একটি আরআরবি জোনে এবং সেখানে অ্যাপ্লাই করার সময় তোমাকে এই 5টি পোস্টের পোস্ট প্রেফারেন্সও দিতে হবে। তাই এই পর্বে আমরা আরআরবি এনটিপিসি ২০২৪-এর যে পোস্টগুলো কথা নোটিফিকেশনে ঘোষণা করা হয়েছে, প্রত্যেকটা পোস্টের খুঁটিনাটি, তার মেরিট, ডিমেরিট, প্রমোশন, ওয়ার্ক প্রোফাইল এবং কী কী সুযোগ সুবিধা তার রয়েছে প্রতিটি বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করছি। আজকে আমরা যে পোস্টটির সম্পর্কে আলোচনা করব সেটি হলো সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এবছর এই পোস্টটির জন্য টোটাল যে ভ্যাকেন্সি আছে সেটি হলো ৭৩২টা, অল ইন্ডিয়া ভ্যাকেন্সি ৭৩২টা। এই ৭৩২টা ভ্যাকেন্সির মধ্যে শুধুমাত্র কলকাতাতেই ভ্যাকেন্সি আছে ১৪৩খানা এবং মালদাতে ভ্যাকেন্সি আছে তোমার ১২টা আর শিলিগুড়িতে 2টো। এটা হলো এই দিককার ভ্যাকেন্সি। যদি বলো সব থেকে বেশি ভ্যাকেন্সি কোথায় আছে এই পোস্টটির জন্য, সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে মুম্বাই জোনে। মুম্বাই জোনে প্রায় ১৬০খানা মতন ভ্যাকেন্সি আছে এই পোস্টটির জন্য। ওকে, আচ্ছা, পোস্টটির ব্যাপারে যদি ডিটেলস আরও শেয়ার করি, এটি পে লেভেল 5-এর একটি পোস্ট, গ্রুপ সি পোস্ট, যার বেসিক পে হচ্ছে বর্তমানে ২৯,২০০ এবং একটি এক্স সিটিতে ডিএ এইচআরএ যাবতীয় রেট সব কিছু যদি আমরা এক্স সিটির ধরি, এন্ট্রি লেভেলে এর গ্রস পে দাঁড়াবে ৫৭,৯৬০ টাকা। ওকে, যে কোনো একটা এক্স সিটিতে, ওয়াই সিটি বা জেড সিটিতে কিন্তু এর তুলনায় কিছুটা কম হবে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের। সিলেকশন প্রসেস কি, কিভাবে তোমরা এই পোস্টটিতে সিলেকশন নিতে পারবে? সিলেকশন নেওয়ার জন্য তোমাকে সবার ফার্স্টে অ্যাপিয়ার করতে হবে সিবিটি 1-এ। সিবিটি 1 গ্র্যাজুয়েট লেভেলের যেটা, সেটাতে অবশ্যই সেখানে ১০০টা কোয়েশ্চেন থাকবে। ১০০টা কোয়েশ্চেনের মধ্যে ৪০টা জিকে, 30টা ম্যাথ, 30টা জিআই। আর এর জন্য তুমি সময় পাবে কতক্ষণ? ৯০ মিনিট সময় পাবে। ঠিক আছে। সিবিটি 1 কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ তোমাকে এটাকে কোয়ালিফাই করতে হবে, জাস্ট পাস করতে হবে। সিবিটি 1-এ কোয়ালিফাই যদি তুমি করো, তারপর তুমি অ্যাপিয়ার করতে পারবে সিবিটি 2-তে এবং এই সিবিটি 2 নির্ধারণ করবে যে তুমি আদৌ এই পোস্টের জন্য সিলেক্টেড হলে নাকি হলে না। তো সিবিটি 2-এর মার্কসটাই কিন্তু ম্যাটার করবে ফাইনাল যে তোমার সিলেকশনটা। এটাতে কি হবে? এটাতেও ১২০খানা মতন প্রশ্ন থাকবে, জিকে থাকবে যার মধ্যে 50টা, ম্যাথ 35টা এবং জিআই 35টা। এবং সময় পাবে কতক্ষণ? দেখো, সময় কিন্তু সেই ৯০ মিনিট, সময় চেঞ্জ হচ্ছে না সিবিটি 1 আর সিবিটি 2-তে, শুধু প্রশ্ন সংখ্যা একটু বৃদ্ধি পাচ্ছে। টাইপিং টেস্ট আছে এই পোস্টে, অবশ্যই টাইপিং টেস্ট আছে এবং টাইপিং টেস্টে 30 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ। হিন্দিতেও টাইপিং হয়, তবে আশা করি তোমরা ইংলিশে দেবে, সেই কারণে আমি ইংলিশের টাইপিং টেস্টটা বলে দিলাম, যেটা 30 ওয়ার্ড পার মিনিট। দেন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। দেন মেডিকেলের ক্যাটাগরি কি এই পোস্টের জন্য? মেডিকেল ক্যাটাগরি হচ্ছে C2 এনটিপিসির যতগুলো মেডিকেল ক্যাটাগরি আছে তার মধ্যে ইজিয়েস্ট বলতে পারো। কীরকম এই C2 মেডিকেল ক্যাটাগরিতে তোমাকে কি কি করতে হবে? তোমার আই ভিশন, ডিস্টেন্স ভিশনের কথা বলি, 6/12 হতে হবে। হ্যাঁ, এমনকি তোমার যদি এটা চশমা পরেও হতে পারে, চশমা ছাড়াও হতে পারে, অর্থাৎ যদি তোমার চশমা নিয়ে 6/12 ডিস্টেন্স ভিশন হয় তাতেও কোনো অসুবিধা নেই। ওকে, আবার এবং এটা যে কোনো একটা চোখে, যদি তোমার আরেকটা চোখে কোনো রকম ডিফেক্ট থেকে থাকে, কেউ যদি এক চোখে অন্ধও হয়, তাহলেও তার এই পোস্টটির জন্য অ্যাপ্লাই করতে কিন্তু কোনো সমস্যা নেই সিটুর জন্য। বাকি তার ফিজিক্যাল ফিটনেসের যদি কথা বলি, রেগুলার ডেলি লাইফে চলতে ফিরতে পারছে, সুস্থ স্বাভাবিক একটা মানুষ, হ্যাঁ, আমরা যেরকম দেখি আর কি, তারা সবাই এই পোস্টের জন্য এলিজিবল। আচ্ছা, আরেকটা টেস্ট এখানে নেওয়া হয়, সেটা হচ্ছে আই টেস্টের সময়, সেটা হচ্ছে বাইনোকুলার টেস্ট, বাইনোকুলার বা ভিশন টেস্ট। সেটাকে কি বলে আর কি, ধরো অনেকে আছে বা চোখে কোনো একটা জিনিসের অবস্থান যেখানে দেখে, ডান চোখে সেটাকে অন্য জায়গায় দেখে, তো সেটা যাতে না হয় সেটার একটু টেস্ট করা হয় এখানে। আর বাকি খুব একটা হার্ড মেডিকেল এটার হয় না। দেন আমি চলে আসি সাইকো টেস্টের ব্যাপারে। না, এখানে কোনো রকম সাইকো টেস্ট হবে না, অর্থাৎ মেডিকেল ইজিয়েস্ট, সাইকো টেস্ট হবে না। তোমার পড়ে থাকছে খালি টাইপিং এবং সিবিটি 1, সিবিটি 2, এই 3টে ধাপ, সিবিটি 1, সিবিটি 2 এবং টাইপিং টেস্ট ক্লিয়ার করতে পারলে তোমার আর কোনো চিন্তা থাকছে না এই পোস্টটির জন্য। এখন দেখা যাক এই পোস্টটিতে কাজ কি কি করতে হয়। তার আগে আমি বলি, এই যে পোস্টটার নাম দেখো, পোস্টটার নাম কি? সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। অর্থাৎ রেলওয়ের অভ্যন্তরে যা কিছু ক্লারিক্যাল কাজ হয় এবং বিশেষ করে যেই সমস্ত ক্ষেত্রগুলোতে টাইপিং রিলেটেড ওয়ার্ড থাকে, একটা লেটার ড্রাফট করা বা যাবতীয় যা কিছু, সেখানে এই সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট কাজ করে। আচ্ছা, তার নামের আগে সিনিয়র কেন? জুনিয়র তাহলে কে? হ্যাঁ, আরেকটা পোস্ট আছে যেটির নাম জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সেটি এনটিপিসি 12th লেভেল অর্থাৎ উচ্চ মাধ্যমিক লেভেলের পোস্ট। ওটি থেকে ওই পোস্টে যাওয়া যায় এনটিপিসি উচ্চ মাধ্যমিক লেভেলের পোস্টে দিয়ে।
তারাই প্রমোট হয়ে এই সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট হয়। আমি আগে আরও বলবো তোমাদেরকে, তার আগে আমি তোমাদের এনাদের ওয়ার্ক প্রোফাইলটা একটু ডিসকাস করে নিই। ওয়ার্ক প্রোফাইলে যদি চলে আসি, আমি একটু আগেই বলেছি অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ক্লারিক্যাল কাজ যাবতীয় যা কিছু রেলওয়ের অভ্যন্তরে থাকে সেগুলো একটা লেটার ড্রাফট করা হতে পারে, একটা নোটিশ, কোনো একটা চিঠি, হ্যাঁ, কোনো একটা সার্কুলার, সেগুলোকে ড্রাফটিং করা, এবং এগুলো সবই তারা করে থাকে সিনিয়র কোনো আধিকারিকের আন্ডারে। এবং আর কি কাজ করতে হয় তাদেরকে মেনটেন করতে হয় রেলওয়ে এমপ্লয়িজদের যা ডেটাবেস আছে, এবং সেগুলো তাদের যখন যেখানে ভ্যাকেন্সি আসে সেই ভ্যাকেন্সিগুলোকে আরআরবির সাথে শেয়ার করতে হয় কোন কোন পোস্টে, তবেই না আরআরবি জানতে পারে কোন জনে কতগুলো ভ্যাকেন্সি। এই কাজগুলোর দায়িত্বও কিন্তু এই সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টদের থেকে থাকে। এছাড়া যারা রেলওয়ে এমপ্লয়ি রয়েছে তাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা বলতে গেলে গ্রাসরুট লেভেলে কিন্তু এই সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টরাই দেখে থাকে। জাস্ট লাইক তাদের কোথায় ট্রান্সফার হবে, হ্যাঁ, তাদের পোস্টিং কোথায় হবে, লোকো পাইলটদের কোথায় ট্রান্সফার হবে, স্টেশন মাস্টারদের কোথায় ট্রান্সফার হবে, কোন স্টেশন মাস্টার কোন জায়গায় পোস্টিং পাবে, এই সমস্ত কিছু বিষয়গুলো কিন্তু এনারা দেখে থাকেন। এবং মেডিকেল রিলেটেড বিষয়গুলো রেলওয়ে এমপ্লয়ীদের, এছাড়া রিটায়ারমেন্টের পরেও যে সমস্ত রেলওয়ে এমপ্লয়িরা যে সমস্ত বেনিফিটগুলো পেয়ে থাকেন সেগুলোও কিন্তু এনারা দেখে থাকেন। তোমরা জানো প্রত্যেকে রেলওয়ে এমপ্লয়িরা প্রত্যেক বছর কিছু ফ্রি পাস পান এবং কিছু ডিসকাউন্টেড পাস পান ট্রেনে জার্নি করার জন্য। তো সেই পাস রিলেটেড ব্যাপারগুলোও কিন্তু এনারা দেখে থাকেন। এবং নট অনলি রেলওয়ে এমপ্লয়িজ, রেলওয়ে অফিসারদের ট্রান্সফার রিলেটেড বিষয়গুলোও কিন্তু এই সিনিয়র ক্লার্করা যারা পার্সোনাল ডিপার্টমেন্টে থাকে স্পেশালি তারা দেখে থাকে। ঠিক আছে, তো এই ছিল এনাদের কাজ মোটামুটি। তাছাড়া রেলওয়ে এমপ্লয়িজদের ব্যাচ ধরে ধরে বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং, কার কখন কোথায় ট্রেনিং হবে সেই ট্রেনিং শিডিউলগুলো ফিক্স করা, এক্সামের শিডিউলগুলো ফিক্স করা, হ্যাঁ, এই সমস্ত কাজ তারা করে থাকে। এবং এগুলো তাদের সুপারভাইজ করে যে পোস্টটি, তার নাম হলো ওএস। এই ওএস এর আন্ডারে, অর্থাৎ অফিস সুপারিনটেন্ডেন্টের আন্ডারে এনারা কাজ করে থাকেন। এনারাই অবশ্য পরবর্তীকালে প্রমোশন পেয়ে অফিস সুপারিনটেন্ডেন্ট পোস্টে পৌঁছান। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি কাজ। তো কাজ দেখে বুঝতে পারছো এনাদের পুরো কাজটাই কিন্তু ডেস্ক জব। এনাদের কোনো ফিল্ড ওয়ার্কের ব্যাপার নেই, কোনো পাবলিক ডিলিংয়ের ব্যাপার নেই। এবং মেন রেলওয়ে যেখান থেকে চলছে, কোন ট্রেন কখন চলছে, কোন ট্রেন দেরিতে চলছে, এইগুলো নিয়ে তাদের কোনো রকম মাথা ব্যথা নেই। এই পোস্টটির কাজ হলো অনলি রেলওয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারগুলোকে দেখা। ঠিক আছে, তো সুতরাং অনেকটা অন্য পোস্টগুলোর তুলনায় লেস হেকটিক এটা বলতে পারো, যেখানে তাদেরকে এই জিনিসগুলো নিয়ে ভাবতে হয় না। আচ্ছা, এদের পোস্টিং কোথায় দেয়? কাজ দেখেই বুঝতে পারছো ডেফিনেটলি এই কাজগুলো করার জন্য তাদের হেডকোয়ার্টার বা কোনো একটা বড় প্রোডাকশন ইউনিটের কাছাকাছি থাকতে হবে। একদমই তাই। এনাদের পোস্টিংগুলো যেখানে জেনারেলি হয় ডিভিশনাল হেডকোয়ার্টারে পোস্টিং দিয়ে দেয়, কখনো জোনাল হেডকোয়ার্টারে তারা পোস্টিং পায়, কখনো প্রোডাকশন ইউনিট, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা যে কোনো একটা বড় স্টেশনেও কিন্তু তাদের পোস্টিং দিয়ে দিতে পারে। কি কাজ করেন তারা সেখানে? দেখো, এই একই কাজ যে কাজগুলো বললাম, যখন এটা প্রোডাকশন ইউনিটে বা আরআরবিতে বা স্টেশনে দিয়ে দেয় তখন তারা সেখানকার যারা এমপ্লয়ি রয়েছে বা আশেপাশের একটা দুটো স্টেশনের এমপ্লয়ি, তাদের স্যালারি রিলেটেড বিষয়গুলো বা তাদের ট্রান্সফার, পোস্টিং, সুযোগ সুবিধা, মেডিকেল ইত্যাদি জিনিসগুলো এই সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টরা দেখে থাকেন। আবার আরআরবিতে পোস্টিং দিলে বা প্রোডাকশন ইউনিটে পোস্টিং দিলেও সেখানে একই কাজ করেন। তবে বেশিরভাগেরই পোস্টিং হয় ডিভিশনাল হেডকোয়ার্টার বা জোনাল হেডকোয়ার্টারগুলোতে। এবং যেহেতু তাদের পুরোটাই ডেস্ক জব, তাই তাদের কোনো রকম ট্রাভেলিং কিন্তু রিকোয়ারমেন্ট নেই, না তো হেডকোয়ার্টার পোস্টিংয়ের ক্ষেত্রে, না আরআরবি স্টেশন বা প্রোডাকশন ইউনিটের ক্ষেত্রে। যেহেতু ট্রাভেলিং রিকোয়ার্ড নেই, তাই তারা ট্রাভেলিং অ্যালাউন্সেসও পায় না। এবং শুধুমাত্র পার্থক্য যেই জায়গাটা রয়েছে সেটা হচ্ছে হেডকোয়ার্টারে যারা পোস্টেড থাকে তারা স্যাটারডে সানডে দুটো দিন ছুটি পায়, এবং যারা প্রোডাকশন ইউনিট, আরআরবি বা স্টেশনে থাকেন তারা কিন্তু একটা দিন ছুটি পান, অনলি সানডে ছুটি পান তারা। এই একটা জায়গাতে খালি ডিসক্রিপেন্সি রয়েছে একটুখানি। আচ্ছা, নাইট শিফট কোনো কারোরই করতে হয় না, সেটা যেখানেই পোস্টিং হোক না কেন। আর তাদের ফিক্সড ডিউটি থাকে, একদম 9টা 5টার ডিউটি টাইমও আমি যদি বলে দিই এক্স্যাক্ট রেলওয়ের যেটা রয়েছে, ধরো ওই সকাল 9:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হচ্ছে রেলওয়ের ডিউটি আওয়ার। মানে এই রেলওয়ে তো 24/7 অপারেটিং করছে। আমি বলতে চাইছি আর কি, এই যারা আমাদের সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে তাদের, ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি অফিস জবগুলো করছে তাদের এই ডিউটি আওয়ারটা থাকে, ফিক্সড ডিউটি আওয়ার। কখনো একটু ডিউটি টাইমটা ইনক্রিজ হতে পারে, সেটা কাজের চাপের ওপর, কিন্তু জেনারেলি এইটা তাদের ডিউটি আওয়ার থাকে। তো সব দিক থেকে দেখতে গেলে এইটি
ফ্যামিলি ব্যালেন্স করার জন্য বলতে পারো, বা তোমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স করার জন্য খুবই ভালো একটি পোস্ট। এবং এখানে কিন্তু তাদেরকে এই সমস্যাগুলো পোহাতে হয় না, যে কখনো নাইট শিফট, কখনো তোমার ওভার টাইম, এই জিনিসগুলো কিন্তু এখানে থাকে না। প্রমোশনের কথা যদি বলি, এরপর প্রমোশনের ক্ষেত্রে দেখো তোমার যে পোস্টগুলো রয়েছে পরপর সবার ফার্স্টে তুমি সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টে জয়েন করলে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টে জয়েন করার পর তুমি পৌঁছে যাবে প্রমোশন নিয়ে অফিস সুপারিনটেন্ডেন্ট পোস্টে। এখানে তোমার মোটামুটি পৌঁছাতে সময় লাগবে 4 থেকে 5 বছর মতন সময় লেগে যাবে সিনিয়র অফিস সুপারিনটেন্ডেন্ট পোস্টে। ঠিক আছে, এটি লেভেল 6 এর পোস্ট এবং গ্রুপ সি পোস্ট। তারপর অফিস সুপারিনটেন্ডেন্ট পোস্ট থেকে তুমি প্রমোশন নিয়ে পৌঁছে যাবে চিফ অফিস সুপারিনটেন্ডেন্ট পোস্টে, বা চিফ ওএস যাকে বলে। এটি লেভেল 7 এর পোস্ট। এখানেও কিন্তু তোমার সাফিসিয়েন্ট একটু সময় লাগবে, 8 থেকে 10 বছর জেনারেলি লেগে যায়, অনেক জায়গায় ভ্যাকেন্সি থাকে না, ফলে এই প্রমোশনগুলো একটু স্লো হয়, এটা মাথায় রাখবে কিন্তু। তারপর যদি তোমরা প্রমোশনের পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে তোমরা পৌঁছতে পারবে এক্সাম দিয়ে অ্যাসিস্ট্যান্ট পার্সোনেল অফিসার পোস্টে। এবার এখানে বলে রাখি, এই অ্যাসিস্ট্যান্ট পার্সোনেল অফিসার পোস্টে পৌঁছানোর জন্য তোমাকে কিন্তু চিফ অফিস সুপারিনটেন্ডেন্টের পোস্ট অবধি প্রমোশনের জন্য অপেক্ষা করতে হবে না। তোমার যদি লেভেল 6-এ এই যে অফিস সুপারিনটেন্ডেন্ট পোস্টে, হ্যাঁ, এখানে যদি তোমার সার্ভিস ইয়ার 5 ইয়ার হয়ে যায়, এবং তুমি যদি তারপর এই লেভেল 6-এ পৌঁছানোর পর এক্সাম দাও, তুমি ডাইরেক্ট চিফ ওএস এর পদটাকে সারপাস করে তুমি কিন্তু এপিও পোস্টে পৌঁছে যেতে পারো, যদি তুমি এক্সাম ক্লিয়ার করো। দেখো, রেলওয়ের যেখানে রেলওয়ে একটা বিশাল বড় অর্গানাইজেশন, এবং এই অর্গানাইজেশন হওয়ার জন্য রেলওয়ে কিন্তু তার এমপ্লয়িরা যাদের মেরিট রয়েছে, যাদের আগে এগিয়ে যাওয়ার চাহিদা রয়েছে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু সবসময় রেলওয়ে সুযোগ সুবিধা রেখে দিয়েছে। এবং সেখানে তোমাকে কি করতে হবে? সেখানে তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে তোমাকে তোমার মেরিট প্রমাণ করতে হবে, এবং মেরিট প্রমাণ করে তুমি কিন্তু একেবারে গতানুগতিক প্রমোশনগুলোর বদলে একেবারে ওপরের লেভেলে, গ্রুপ এ লেভেলে বা গ্রুপ বি লেভেলে পোস্টিংগুলো কিন্তু নিয়ে নিতে পারো। ঠিক আছে, প্রমোশন নিয়ে নিতে পারো। তো সেরকমই এই পোস্টটার ক্ষেত্রেও ধরো, যারা তোমার এই গ্রুপ লেভেল 6 পোস্টে রয়েছে এবং সার্ভিস কম করে 5 বছরে রয়েছে, তারা কিন্তু পরীক্ষা দিয়ে এই এপিও পোস্টে পৌঁছে যেতে পারে। এপিও পোস্টে পৌঁছে যাওয়ার পর তার আর কোনো পরীক্ষা দিতে হয় না, তারপর তারা নর্মাল প্রমোশন পায় সিনিয়রিটি বেসিসে। এবং এখানে বলে রাখি, এই যে এপিও পোস্টে যখন তারা পৌঁছায় অ্যাসিস্ট্যান্ট পার্সোনেল অফিসার, সেখানে কিন্তু তারা লেভেল 8 এই জায়গায় পৌঁছায়। এখানেই এই এপিও পোস্টে 4 বছর থাকার পর তারা লেভেল 10 হয়ে যায়। কেন এই দুটো পার্থক্য রয়েছে? এবং এই এপিও একটি গ্রুপ এ পোস্ট, গ্রুপ এ গেজেটেড অফিসার পোস্ট। যারা ইউপিএসসি দিয়ে রেলওয়েতে আসে, তারা কিন্তু ডাইরেক্ট এই লেভেল 10-এ আসে এপিও পোস্টে। আর যারা এই সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পোস্ট থেকে প্রমোশন হতে হতে এপিও পৌঁছায়, তারা লেভেল 8-এ যায়। লেভেল 8-এ 4 বছর থাকার পরে তারা এই লেভেল 10-এ প্রমোশন পায়, বা লেভেল 10 অটোমেটিক হয়ে যায় বলতে পারো ওটা। ঠিক আছে, তো এইটুকুই হচ্ছে পার্থক্য। এরপর তারা প্রমোশন পেয়ে হবে ডেপুটি পার্সোনেল অফিসার, এবং তারপরেও যদি কারোর অল্প বয়স থাকে এবং মানে হাতে সার্ভিস লাইফ অনেকটা বড় হয়, হ্যাঁ, এবং কম সময়ের মধ্যে পরীক্ষাগুলোকে ক্লিয়ার করে প্রমোশন নিয়ে নিতে পারে, তাহলে তারা কিন্তু সিনিয়র ডেপুটি পার্সোনেল অফিসার পর্যন্ত পৌঁছে যেতে পারে। এবং এটি লেভেল 12-এর পোস্ট, গ্রুপ এ পোস্ট। তো এই ছিল এদের প্রমোশন হায়ারার্কি যদি বলি। তবে নর্মাল প্রমোশন প্রসেস এটাতে একটু স্লো। তুমি যদি এক্সাম দিয়ে উপরের দিকে যাও, তবে কিন্তু ভালো প্রমোশনের চান্সেস আছে। আচ্ছা, এই কথাটা আগেও বলেছি যে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটি এনটিপিসি 12th লেভেলের একটি পোস্ট। 12th লেভেলের এই পোস্টটির থেকে প্রমোশন হয়েও কিন্তু এই সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টটিতে আসা যায়, যেটি গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট। আর কিছুদিন পরে যখন 12th লেভেলের এনটিপিসির নোটিফিকেশন, ফুল নোটিফিকেশন বেরোবে, তখন আমি তোমাদের সাথে এই জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টটি নিয়ে আলোচনা করব। এই ইনফরমেশনগুলোর জন্য আমি থ্যাঙ্কস জানাবো শ্রী বিধান বিশ্বাস, অফিস সুপারিনটেন্ডেন্ট ইস্টার্ন রেলওয়ে, এবং শ্রী সৌরভ দুবে, যিনি ট্রেন ম্যানেজার ইস্ট কোস্ট রেলওয়ে। এনারা দুজনেই এনটিপিসিতে সিলেকশন নিয়ে বর্তমানে রেলওয়েতে কর্মরত। চলে আসি আমি লাস্ট এই পোস্টটির ব্যাপারে, যেটা হচ্ছে প্রোজ অ্যান্ড কনস কী কী আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। সেখানে আমি বলবো অ্যাডভান্টেজের ব্যাপারে বলতে গেলে প্রথমেই এটা একটা ডেস্ক জব। ডেস্ক জব হওয়ার দরুন ফিল্ড ওয়ার্ক নেই, তোমার কোনো রকম বাইরে দৌড়াদৌড়ি, এদিক ওদিক ট্রাভেলিংয়ের কোনো ব্যাপার থাকে না। কমপ্লিট একদম অফিস ওয়ার্ক, ল্যাপটপটা, কম্পিউটার, ডেস্কটপে তুমি কাজগুলো করতে পারো। ঠিক আছে, আচ্ছা, নো পাবলিক ডিলিং। পাবলিক ডিলিংয়ের কোনো ব্যাপার নেই। যেরকম ধরো স্টেশন মাস্টারের ক্ষেত্রে পাবলিক ডিলিং থাকে, কখনো ট্রেন গণ্ডগোল হলে, কখনো ট্রেন দেরি হলে, বন্ধ অবরোধ হলে তাকে ঝক্কি পোহাতে হয়, সেই সমস্যাগুলো এখানে কিন্তু নেই। ক্লারিক্যাল জব, কোনো রকমভাবে কোনো হেকটিক নেই। আচ্ছা, না কোনো রকম নাইট শিফট নেই, ফিক্সড ডিউটি শিডিউল একদম। আর তোমার উইকেন্ডেও ছুটি পাওয়া যায়। সুতরাং একটা ভালো ফ্যামিলি ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে গেলে খুব ভালো এটি পোস্ট, এটি আর কি।
তোমার ওয়ার্ক লাইফ এবং পার্সোনাল লাইফ ব্যালেন্স করতে কিন্তু কোনো সমস্যা হয় না। এই পোস্টটি সেই দিক থেকে খুবই অ্যাডভান্টেজ এই পোস্টের মধ্যে রয়েছে। ডিসঅ্যাডভান্টেজের কথা বলি, যদি বলি মেজর কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই এই পোস্টটিতে, শুধুমাত্র এটুকুই যে একটু প্রমোশনগুলো স্লো হয়, তাছাড়া কোনো রকম মেজর কোনো ডিসঅ্যাডভান্টেজ এই পোস্টটির ক্ষেত্রে নেই। তো এই ছিল আরআরবি এনটিপিসি 2024 সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টের খুঁটিনাটি। তোমরা যারা এই পোস্টটির জন্য অ্যাপ্লাই করতে চাও, ভালো ভ্যাকেন্সি আছে এবছর, কলকাতার জন্যই ভ্যাকেন্সি ভালো আছে, 143খানা ভ্যাকেন্সি আমি আগেও বলেছি। তো তোমরা এই পোস্টটির জন্য অ্যাপ্লাই করতে পারো, খুবই ভালো পোস্ট। এবং যদি এই পোস্টের ব্যাপারে তোমাদের আরও কিছু জানার থাকে বা তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে, সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে আমাকে জানিও, আমি ডেফিনেটলি সেগুলো অ্যান্সার করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করো, এবং ফার্দার আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত থেকো। থ্যাংক ইউ।